আসসালামু আলাইকুম। আমি FKCS। আপনারা শুনছেন ভিলেন ক্যান বি লাভার। লিখেছেন মিথু বুড়ি। পর্ব সংখ্যা 10। চলুন আজকের পর্ব শুরু করি। উম হুম ছাড়ুন। এলিজাবেথ মুসরামুসরি করতে থাকে। শক্ত হাতের বাঁধন থেকে মুক্তি পাওয়ার ব্যর্থ চেষ্টা করলো কিছুক্ষণ। নাক মুখ চেপে ধরে রাখার কারণে শ্বাসকষ্ট শুরু হয়। ধীরে ধীরে রক্তশূন্য হতে থাকে ওর মুখশ্রী। শক্ত হাতের চাপে চিবুকে দাগ বসে যায়। ব্যথায় মুখ বিকৃত হয়ে ওঠে। ছাড়া পাওয়ার জন্য মরিয়া হয়ে ছটফট করতে গিয়ে গাড়ির ধাতব অংশে ধাক্কা খেলো এলিজাবেথ। আঘাতপ্রাপ্ত জায়গাটা ব্যথায় টনটন করে উঠলেও থামে না। ছাড়া পাওয়ার জন্য ছটফট করতেই থাকে। আত্মরক্ষার জন্য অনেক কৌশল অবলম্বন করেও পেরে ওঠে না দানবীয় সেই মানবের সাথে। হঠাৎ করে মুখ থেকে সেই শক্ত হাতটি সরে যায়, কিন্তু মুহূর্তের মধ্যেই আরেকটি শক্ত হাত এলিজাবেথের হাত নিয়ে চেপে ধরে পিঠের পেছনে। অধিক চাপের প্রয়োগের ফলে মুখ লেপ্টে গিয়ে উইন্ডো মিররের সঙ্গে লেপ্টে যায়। মুষ্টিবদ্ধ হাতে ওর ডেউ খেলানো চুল টেনে ধরা হয়। তখনই কর্কশ কণ্ঠের ভয়ানক স্বর ভেসে আসে শীতল কঠোর এক তীব্র, এই হাতে ছুঁয়েছে না। উইন্ডো মিররের অবলোকন হয় রিচার্ডের হিংস্র চেহারা। ক্রোধে মটমট করছে ধারালো চোয়াল, দু চোখে জ্বলছে অগ্নিকাণ্ড। ভিতর থেকে শুকিয়ে আসে এলিজাবেথের। শিরদাঁড়ে বেয়ে গড়িয়ে পড়ল শীতল ঘাম। গলায় দলা জমাট বাঁধে। সহসায় বহু কষ্টতে আওড়ায়, আপনি? পিঠ পেঁচানো হাতে চাপ আরও দৃঢ় হয়। চুলের মুঠি আরও শক্ত করে চেপে ধরে রিচার্ড। এলিজাবেথের গাল পিষে যেতে থাকে উইন্ডো মিররের সাথে। বাঁধ ভাঙে কার্নিশে। চেঁচালো রিচার্ড কর্কশ গলায়, তো কি অন্য কাউকে আশা করেছিলি? ইউ ফাকিং ডার্ক রে! কেঁপে উঠল এলিজাবেথের সেই কণ্ঠের তেজে। সাউন্ডপ্রুফ গাড়ির বাইরে গেল না রিচার্ডের হুঙ্কারগুলো। জুবুথুবু করে কাঁপতে থাকে এলিজাবেথ। গালের মাংস হাড্ডির সাথে মিশে যাবে এবার। হাতের হাড় বোধহয় এবার ভেঙে যাবে। ব্যথায় শব্দও করতে পারছে না এলিজাবেথ। রিচার্ড প্রতিবারের মতো এবারও নোংরা বস্তুর মতো ছাড়ি মেরে ছেড়ে দিল এলিজাবেথের হাত। আর্তনাদ করে ওঠে এলিজাবেথ। আহ! সোজা হয়ে বসতে না বসতে আবারও ধরাশায়ী আক্রমণ। রিচার্ড এলিজাবেথকে একটানে নিজের কোলে বসিয়ে দিল। শক্ত হাতে চেপে ধরে এলিজাবেথের চিবুক, অপর হাত দিয়ে পেঁচিয়ে ধরল কোমর। বাঁকানো কোমরে পাতলা চামড়া ভেদ করে বিঁধে যায় ধারালো নখ। কাঁদতে থাকে এলিজাবেথ। কোনো কিছুর তোয়াক্কা করে না রিচার্ড। সুচারু আকৃতির নাক ঘষতে থাকে ওর গ্রীবাদেশে। ছুটার জন্য ছটফট করছে এলিজাবেথ। খামচে ধরে রিচার্ডের চুল টেনে সরাতে চাইল, তবে রিচার্ড নিটল। চেঁচালো এলিজাবেথ, ছাড়ুন আমাকে! অবাকের শীর্ষে গিয়ে ছেড়ে দিল রিচার্ড। মুক্তির সুযোগ পেয়ে চকিতে সরে যেতে চাইল এলিজাবেথ, তবে তা এত সহজে কিভাবে হতে দেয় রিচার্ড? ওর এক হাত দিয়ে এখনো পেঁচানো এলিজাবেথের কোমর। শক্ত হাত এলিজাবেথের কোমরে পেঁচিয়ে রেখেছে নিজের সাথে। বাধা দিচ্ছে এলিজাবেথের প্রতিটি চেষ্টা। অবাধ্য হয় হাতের পথ চলা। ভাজে ভাজে ছোটাছুটি করছে। নভেম্বরের বৃষ্টির মতো অপ্রত্যাশিতভাবে বদলে যায় রিচার্ডের স্বর। বৃদ্ধাঙ্গুল রাখলো এলিজাবেথের গোলাপি মসৃণ উষ্টে। ললাটে ললাটে ছোঁয়া মৃদু ঘর্ষণ। কণ্ঠে কামুকতা, আমায় আদর কর রেড! বিষাদের এক গভীর ছায়া এলিজাবেথের অন্তঃকরণ গ্রাস করে নেয়। রিচার্ডের শরীরের উত্তাপ তার কাছে বিষের মতো ঠেকছে, জ্বালাময়ী, ভারী এবং অসহ্যকর। অবাধ্য সেই স্পর্শে এলিজাবেথের শরীর শীতল হয়ে আসে। প্রতিটি স্নায়ু জমে যাচ্ছে তীব্র এক অস্বস্তিতে। মুক্তির জন্য প্রাণপণে চেষ্টা চালায় এলিজাবেথ, কিন্তু শক্ত হাতে বাধা পড়ে থাকায় পারে না। অতঃপর সহসে নিজের আত্মাকে আরও শক্ত করে ধরে রাখল এলিজাবেথ।
আপনি একটা কিটের থেকেও নিকৃষ্ট। কলদেশ হতে মুখ তুলল রিচার্ড। অধর এলিয়ে বাঁকা হাসল এলিজাবেথের কথায়। অনর্থক হেসে চাপা সরে এলিজাবেথের কানের লতি অতি নিকটে গিয়ে বলল, তোমার জানতে এখনো যথেষ্ট ঘাটতি রয়েছে রে। আমার সাথে নিকৃষ্ট শব্দটাও যায় না। আমি আর কিছু জানতেও চাই না। মুক্তি চাই আমি, মুক্তি। মুক্তি কেন? তোমার সো কল হাজবেন্ডের সাথে থাকার জন্য? ছ্যাত 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 ছ্যাত। অযথা এমন মানুষের সাথে থেকেই কি হবে যার কোনো অস্তিত্বই থাকবে না তোমার জীবনে। রিচার্ডের হিংস্র আচরণের কথা মনে হতেই বুকের ভিতর মোচড় দিয়ে ধরে এলিজাবেথের। ভেজা চোখে তাকালো রিচার্ডের দিকে। হাসছে রিচার্ড, ঠোঁটে বিদঘুটে হাসি। এলিজাবেথ কথা আওড়ায় কান্নায় জর্জরিত কণ্ঠে। মানে কি বলতে চাচ্ছেন আপনি? দয়া করে ওনার কোনো ক্ষতি করবেন না। আবারও অবাক করে দিয়ে রিচার্ডের সাবলীল জবাব, ঠান্ডা গলায়। হ্যাঁ, করব না তো। সত্যি কিছু করব না, নিজের হাতে কিছুই করব না। রিচার্ডের স্পষ্ট কথাও নতুন এক জটিলতার সূচনা করল। গুটিয়ে যেতে থাকে এলিজাবেথ। বাঁধ ভাঙে কান্নার। কেন এমন করছেন? কি ক্ষতি করেছি আমি আপনার? আমাকে শান্তিতে বাঁচতে দিন। কে বাধা দিয়েছে তাতে? রিচার্ডের নিরুদ্বেগ ভাব, নিরুদ্বেগ জবাব। এহেন লাপাত্তা জবাবে সংযম হারায় এলিজাবেথ। দুর্বল চিত্তে চেঁচালো, যে অন্যের খুশি ছিনিয়ে নেয় তার সুখ দীর্ঘস্থায়ী হয় না, কারণ কর্মের ফল অশেষ বিপর্যয় ডেকে আনে। হোক বিপর্যয় কিংবা আশীর্বাদ, সব কিছুর অংশীদার তুমিও। আপনি যেমনটা চাইছেন তেমনটা কখনই হবে না। হুশ। উষ্ঠপুটের উপর থেকে পুরুষালী রুক্ষ খসখসে বৃদ্ধাঙ্গুল। রিচার্ডের ঠোঁটের ফাঁক হতে আগত নিঃশ্বাস আশ্রে পড়ছে এলিজাবেথের রক্তাভ চেহারায়। গভীর থেকে গভীরতম রিচার্ডের স্বর। অ্যাকশন অলওয়েজ স্পিক্স লাউডার দেন ওয়ার্ড, ডার্লিং। আমাকে এসব নোংরা নামে একদম ডাকবেন না। যখন পুরো আমিটাই বিরাজ করি তোমার মাঝে, তখন নামে কি আসে যায় বেবি? তৎক্ষণাৎ মিলে গেল দুটো ঠোঁটের বাজ। একত্র হয় একে অপরের শ্বাস প্রশ্বাস। প্রথমে কোমলতা, তারপর কোমলতা ছড়িয়ে যায় হিংস্রতায়। আচরণ হয় উগ্র, অধিক হয় যন্ত্রণা। রিচার্ডের বুকে অসংখ্য কিল ঘুষি দিতে থাকে এলিজাবেথ। আটকে আসে নিঃশ্বাস। ধীরে ধীরে দুর্বল হতে থাকে এলিজাবেথের শরীর। থেমে যায় হাত পা ছুটাছুটি। শুকিয়ে গেল চোখের পানি। তবুও অটল রিচার্ডের নিজের হিংস্রতার আধিপত্য বিস্তারে। গড়িয়ে গেল কিছু মুহূর্ত। ভালোবাসা নামক নৃশংসতার সমাপ্তি ঘটে বেদনায়। ব্যাপারটা দারুণ না রে? হানিমুন করতে আসছো হাজবেন্ডের সাথে, অথচ। জোরে জোরে শব্দ করে কাঁদতে শুরু করে এলিজাবেথ। বুকের ভিতর জমে থাকা দুঃখ, অপমান, একাকিত্বতা যা প্রকাশ পায় কেবল চোখের জলে, এক অনন্ত বেদনা গড়িয়ে পড়ে বিন্দু বিন্দু কোণায়। যে মরীচিকা থেকে পালাতে চায় সে, কিন্তু সেখানে পা পিছলে পড়ে যায় বারবার, আর সে শ্বাসরুদ্ধকর বেদনা। আমি এই যন্ত্রণা থেকে মুক্তি চাই, প্লিজ আমাকে ছেড়ে দিন। রিচার্ড কায়নাত নিজে শান্তি না পেলে কাউকে শান্তিতে থাকতে দেয় না। হারামি আমার রক্তে। এলিজাবেথ একই স্বরে হা হতাশা করে পলা পাড়তে থাকে। অধিক সময় শ্বাস নিতে পারায় কথা ভেজে ভেজে আসছে, সেই সাথে কান্না বুঝে আসে গলা। ফেসফেসে আওয়াজে আওড়ায়, আমি মুক্তি চাই। রিচার্ডের কাট কাট গলায় বিলম্বহীন জবাব, সম্ভব নয়। এলিজাবেথ এই প্রথমবারের মতো পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করলো রিচার্ডের চওড়া তামুকে। রাস্তার সোডিয়াম আলোতে কিছুটা আলোকিত হয় গাড়ির ভেতর। আদো আদো আলোতে সর্বপ্রথমে অবলোকন হয় রিচার্ডের গালের আক্রমণাত্মক কাটা দাগ। আজকের চাহনিতে ছিল না কোনো ঘৃণা, বিষাদ, ছিল অব্যক্ত কিছু একটা। মানুষ তো তাদের জোর করে নিজের সাথে রাখতে চায় যাদের তারা ভালো। আকস্মিক ঝড়ের বেগে ছিটকে গিয়ে সিটে পড়ল এলিজাবেথ। কাঁধে আঘাত লাগলো গাড়ির ডোর লেগে। গ্যাংস্টার বস ফিরে গেল তার নিজের বৈশিষ্ট্যে। রং পরিবর্তন হলো সমুদ্র নীল গভীর চোখ জোড়ায়। হিংস্র গর্জনে কেঁপে উঠল এলিজাবেথ।
আমার সাথে এসব যায় না, একদমই না। আমি রিচার্ড কায়নাত, নমনীয়তা অনুগততা তো একদমই না। আর তুই, ইউ আর নাথিং বাট আ পিস অফ শিট টু মি, আ গার্ল হু জাস্ট পিসেস মি অফ, সামওয়ান আই হেট মোর দেন এনিথিং। গলায় দলা কুণ্ডলি পাকিয়ে রাজত্ব কায়েম করলো কান্নারত এলিজাবেথ। এত ঘৃণা, তবুও কেন এত জোর জবরদস্তি? অতর্কিতে কণ্ঠনালী আবারও চেপে ধরল রিচার্ড। তীব্র ক্রোধে দাঁতে দাঁত পিষতে থাকে। আবার একটুও ছটফট করে না এলিজাবেথ, বরঞ্চ অনড়ভাবে চেয়ে থাকে রিচার্ডের ধারালো চিবুকে। গলা ছেড়ে চেঁচাতে থাকলো রিচার্ড, কারণ এটাই আমার বৈশিষ্ট্যের সাথে পারফেক্ট। তোকে ছিনিয়ে এনে আবার খাঁচায় বন্দি করাও আমার হাতের মুঠোয়, কিন্তু করছি না। কেন জানিস? কারণ তোর চোখে সেই আফসোসের ছায়া দেখতে চাই, যেই চোখ আমাকে ছাড়া অন্য কাউকে বাছাই করার সাহস করেছে। নিজের সিদ্ধান্তের জন্য অনুশোচনায় জ্বলতে দেখার মজা নিতে চাই আমি। আমার থেকে দূরে গিয়ে শান্তি পাবি এমনটা সম্ভব নয়। জ্বলে পুড়ে ছারখার হয়ে তুই একদিন নিজেই আমার সামনে আত্মসমর্পণ করবি। আমি সুস্থ নই, একটু নয়, পুরোপুরি সাইকো আমি। একদমে কথাগুলো বলে থামলো রিচার্ড। তবে এতেই পৈশাচিক আত্মা শান্তি পায় না। রিচার্ড পাশের সিট থেকে হাতড়ে গাড়ির চাবি খুঁজে বের করলো। আশাবাদী জিনিসটা পেয়েই ঠোঁটের কোণে রহস্যময় হাসি ফুটে উঠল। অতঃপর করে বসলো এক ধরাশায়ী কাজ। চাবিতে প্রেস করে ডোর লক খুলল প্রথমে, অতঃপর লম্বাটে পা দিয়ে এক ধাক্কায় খুলে ফেলল ডোর। কোনোরূপ আন্দাজের আগেই এক ধাক্কায় এলিজাবেথকে ফেলে দিল গাড়ি থেকে। ছিটকে গিয়ে পড়ল এলিজাবেথ, ভাজে ভাজে কুঁচকে যায় নাকমুখ যন্ত্রণায়। সহসাই সয়ে নিল সকল ব্যথা। একটুখানি শব্দ অবধি করল না। ওর বেদনার্থ চোখ চেয়ে আছে রিচার্ডের নীল মণিতে। রিচার্ড দুই পকেটে হাত ঢুকিয়ে গাড়ি থেকে নেমে সটানভাবে দাঁড়ায় পরন্ত এলিজাবেথের সামনে। ওর চোখে আগুনের মতো দহন, যেন প্রতিটি দৃষ্টিতে শিকার করার পৈশাচিক তৃষ্ণা। স্বরে গভীর, কঠিন আর শীতল ধ্বনিতে আচ্ছন্ন। ইফ ইউ এম্বডি বিউটি, আই শ্যাল পার্সনিফাই দ্য মনস্টার। যদি তুমি সৌন্দর্যের প্রতিমূর্তি হও, তবে আমি হব দানবের জীবন্ত রূপ। সাথে সাথে ধুলো উড়িয়ে চলে গেল কালো গাড়িটি। একরকম নীরব যন্ত্রণা, যেখানে অনুভূতিগুলো শেষে আঘাত থাকে সবচেয়ে তীব্র। দীর্ঘদিনের সম্পর্ক যখন অবশেষে ছিন্ন হয়ে যায়, তখন তাতে থাকা প্রত্যাশা, সুখ ও প্রাপ্তির অবসান ঘটে এক বিষাদময় সত্যে। ভালোবাসা আর নৃশংসতার মধ্যে যে সম্পর্ক, তার শেষ হয় একটি শূন্যতা, যা পুরনো অনুভূতিগুলোকে মুছে ফেলে রেখে যায় কেবল ক্ষত। ঠিক সেই দৃষ্টিতে এখনো সামনে তাকিয়ে আছে এলিজাবেথ। এলোকেশি। দূর হতে আকুলতা ভরা স্বরে ডাকতে ডাকতে ছুটে আসে তাকবীর। এসে হাঁটু মুড়ে বসে এলিজাবেথের পাশে। ওর গভীর চোখজোড়া এলিজাবেথের পা থেকে মাথা পর্যন্ত দেখতে থাকে। অস্থির কণ্ঠস্বর, এলোকেশি, তুমি এখানে কি করে? আমি কখন থেকে খুঁজছি জানো? তোমাকে না পেয়ে আমার অবস্থা কি হয়েছিল? নিস্তেজ স্বর এলিজাবেথের। হাঁটতে হাঁটতে এদিকে চলে এসেছিলাম, পরে আর রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। সম্পূর্ণ ঘটনা চেপে গেল এলিজাবেথ। তাকবীরের চোখজোড়া রেহাই পেল কাতরতা, অনুভূতি, প্রবণতা থেকে। চোখ কিঞ্চিত ছোটো করে তাকায় এলিজাবেথের পানে। বলল, ফোন তো সাথেই ছিল, একটা কল করতে পারতে আমায়? অযাচিত কারণে বুকজোড়া পুড়ছে এলিজাবেথের। ছটফটিয়ে উঠল, চলুন না হোটেলে যাই, আমার শরীর খারাপ লাগছে। কিন্তু প্লিজ। ওকে উঠো। তাকবীরের সাহায্যে উঠে দাঁড়ালো এলিজাবেথ। সোডিয়াম লাইটের আলোতে ফুটে উঠল এলিজাবেথের ক্ষীণ অবয়ব। চিন্তার ভাঁজ সংকুচিত হলো তাকবীরের দ্বারে। নজরে গেল ওর ঠোঁটে। তোমার ঠোঁট ফোলা ফোলা লাগছে কেন এলোকেশি? অজান্তেই এলিজাবেথের হাত চলে গেল ঠোঁটে। অনুভূত হলো তীব্র জ্বালা। কিছুক্ষণ আগের ভয়াবহ
ঘটনার স্মৃতি যা তাকে দিচ্ছে। চোখে অস্বস্তি, মনে তীব্র কষ্টের অনুভূতি। আশেপাশের পরিবেশ অদৃশ্য কোনো ভার নেমে আসলো। অন্তর্মহল সিক্ত হয়ে ওঠে সেই অদ্ভুত অশান্ত আবহে। পোকায় কামড় দিয়েছে হয়তো। তাকবীর শুধু এক পলক তাকালো এলিজাবেথের পানে, প্রত্যুত্তর করল না। হাঁটা দিল হোটেলের উদ্দেশ্যে। নতুন বছর আসতেছে তো, কি চাস নতুন বছরে? আমাকে ভণ্ডামের পথ থেকে ফিরিয়ে আনবে নতুন বছরে এমন একজন দয়ালু মানুষ চাই। শালা, তোকে একজন কেন 10 জনও ফিরিয়ে আনতে পারবে না, বেশি নষ্ট হয়ে গিয়েছিস। নকির ফুলা, তুই কোন খেতের মূলা রে? উত্তরবঙ্গের। শালা চাপারবাজ, চোরের জাত, আমার মুখ খোলাবি না। তুই যে খাঁটি নোয়াখাইল্লা এটা সবাই জানে। আরে বেডা, চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ো ধরা। বলে চোখ টিপ মারল গাড়টি। অপর গাড়টি চোখ রাঙায়, পাত্তা দেয় কে কাকে। গাড়টি মুখ বেজার করে চুপসানো গলায় বলল, আমি জানি না কিভাবে আমার জীবন এত উত্তেজনাপূর্ণ হয়ে গেছে। কেন, কি ঘটেছে? আজ আমি দোকান থেকে এসে প্যাকেট খুলে দেখি পাস্তা আছে, সস নেই। অপর গাড়টি ভ্রু জোড়া গুছিয়ে ঠোঁট কামড়ে হেসে বলে, প্যাকেট না প্যান্ট? কাঁচুমাচু হয়ে জবাব আসে, আপনারা যা ভালো বুঝেন। গাড়টি ফিক করে হেসে দেয়। কিছু বলতে যাবে তখনই শোনা যায় কারোর পায়ের শব্দ। শির দ্বারা শক্ত হয়ে যায় ওদের। ন্যাসোকে আকস্মিক দেখতে পেয়ে খাপড়ে গেল। কেউই আশা করেনি ন্যাসো এত জলদি ফিরে আসবে। বস, আপনি? নতদৃষ্টি নির্দিষ্ট করে গার্ডরা। কোনো এক গুপ্ত কারণে সকলেই ভয়ে তটস্থ হয়ে আছে। ন্যাসো কোনো প্রত্যুত্তর করে না। শক্ত দৃষ্টি নিক্ষেপ করে গমগমে পায়ে বেসমেন্টের ভেতরে যায়। বুক শুকিয়ে আসে সকলের। একে অপরের দিকে চাওয়াচুই করে। ন্যাসো নিজেও জানে না সব কাজ ফেলে সবার আগে তাকে বেসমেন্টে কেন আসতে হলো। সবিতা বেগমকে খাঁচা থেকে বের করে অন্ধকার ঘরে আটকে রাখা হয়েছে, যেখানে শুধু একটি দরজা, নেই কোনো জানালা, এক বিন্দু আলোর দেখা নেই। 3 বেলা খাবারও দেওয়া হচ্ছে এখন। গার্ডের কাছ থেকে যতটুকু জানতে পেরেছে, ন্যাসো প্রথম 3 দিন ইপরাত ঠিকঠাকভাবে খেলেও 2 দিন ধরে কিছুই মুখে তুলছে না ইপরাত। এটা শোনার পর আর কেন যেন নিজেকে ধরে রাখতে পারল না ন্যাসো। মেঝেতে ঝিমাচ্ছে ইপরাত, ত্বকে নেই আর সে লাবণ্য। মায়াবী চোখ জোড়ার নিচে গর্ত, কালো দাগ, ভাসমান গলদেশের হাড্ডি। ইপরাতের এই অবস্থা দেখে অপ্রত্যাশিতভাবে ন্যাসো দূরে দাঁড়িয়ে ফোঁস নিঃশ্বাস ছাড়ল। পরপর ব্যাক্রপায়ে এসে দাঁড়ালো ইপরাতের সামনে। কারোর উপস্থিতি টের পেয়ে দুর্বল চিত্তে মাথা তুলে ইপরাত। ন্যাসোকে এতদিন পর দেখতে পেয়েও অভিব্যক্তিতে নেই কোনো পরিবর্তন। দৃষ্টি নত করে আবারও। ন্যাসো খুব অবাক হলো বটে। তার আশা ছিল অন্যরকম, একটু আবেগপ্রবণ, বাচ্চামি, আর একটু। আবার কি নতুন নাটক শুরু করেছ? খাচ্ছ না কেন? ইপরাত নীরব, নিঃশব্দ। কি হলো, কথা কানে যাচ্ছে না? আবারও নিশ্চুপ ইপরাত, যেন মুখে কুলু পেটেছে। চিবুক শক্ত হতে থাকে ন্যাসোর পরনে ছিল ডেনিম প্যান্ট আর ব্রাউন কালারের জ্যাকেট। ব্রাউন কালারের জ্যাকেটের সাথে স্বয়ংসম্পূর্ণভাবে অবলীলায় মিলে গিয়েছে ব্রাউন ধাঁচের চোখজোড়া। শক্ত হলো দৃষ্টিভঙ্গি। হাঁটু ভেঙে বসলো ইপরাতের সামনে। চিবুক ধরে সোজা উপরে তুলল ইপরাতের মুখ। ইপরাতের পাপড়ি জোড়া ভেজা, কম্পিত হচ্ছে শরীর। অস্বাভাবিকভাবে লাগতে থাকে সব কিছু ন্যাসোর। হঠাৎ চোখ গেল ইপরাতের গলার পাশটায়। নখের আঁচড়ের দাগ স্পষ্ট। কিছু কিছু দাগের উপর সিক্ত তাজা রক্ত শুকিয়ে জমাট বেঁধে আছে। অযাচিত কারণে বুকের ভিতর জ্বলন শুরু হয় ন্যাসোর। চওড়া তামুকের আবার পরিবর্তন হলো। শান্ত গোছের মানবের মুখে ফুটে ওঠে অযাচিত ক্ষুব্ধতার ছাপ। ওর তীক্ষ্ণ মস্তিষ্কের বার্তা জানান দিয়ে দেয় এখানে কিছু ঘটেছে, যা ঘটার কথা ছিল না। শক্ত হাতে চেপে ধরল ইপরাতের চিবুক। বিজলি চমকানোর মতো গর্জন ন্যাসোর। সত্যি করে বলো, কে করেছে?
নেসর শশব্যস্ত বিদ্যুৎ বেগী চাহনি দেখে আরও বেশি করে কাঁদতে থাকে ইপরাত। ফ্যার ফ্যার করে কেঁদে দেয়। অধৈর্যের পরিচয় দিল নেসো। আবারও চেঁচালো, বল কে ছুঁয়েছে তোকে? ইপরাত এই নরকেও যেন এক টুকরো ভরসাযোগ্য ঠাঁই পেল। খামছে ধরল নেসোর জ্যাকেট, হাওমা করে কাঁদতে থাকে। কোথায় ছিলেন আপনি? আর একটু হলে আমার সর্বনাশ হয়ে যেত। ওর কান্না একটু গায়ে লাগালো না নেসোর। ইস্পাতের মতো শক্ত বুক থেকে টেনে ওর মুখ সামনে আনলো। উগ্রভাবে চেঁচাতে থাকে, আমার ধৈর্যের বাঁধ ভাঙবি না। বল, কে তোকে ছোঁয়ার স্পর্ধা দেখিয়েছে? ইপরাত মুখে কিছু বলে না, শুধু কাঁপতে কাঁপতে ভয়ার্ত চোখের সামনে তাকায় এক গার্ডের দিকে। নেসো ইপরাতের দৃষ্টি অনুসরণ করে তাকালো সেই গার্ডের দিকে, যে এক কোণায় দাঁড়িয়ে আছে জড়সড় হয়ে। তার পা অসম্ভবভাবে কাঁপছে। নেসোর চোখে মুখে আবির্ভাব ঘটল ভিতরের ঘুমন্ত সেই নরখাদকের। ঝড়ের বেগে গিয়ে গলা চেপে ধরে গার্ডটির। বাকি গার্ডটা তথস্থ হয়ে দূরে সরে যায়। এগুনোর সাহস নেই কারোর। নেসো প্রথমেই পায়ে আঘাত করে নিচে ফেলে দেয় গার্ডটিকে। গার্ড নিচে পড়তেই হামলে পড়ে তার উপর। হাঁটু গেড়ে বসলো গার্ডের বুকের উপর। নেসোর চেহারায় বিকৃত কোট, জলে টইটম্বুর করা চোখে ঠুকিয়ে দিল তর্জনী। চোখের কালো মণি গলে ছিটকে কালো তরল এসে পড়ে নেসোর মুখের উপর। হাত পা ছুঁড়ে ছটফট করতে থাকে গার্ডটি অসহ্যকর যন্ত্রণায়। কিছু মুহূর্তের ব্যবধানে নেসো অপর চোখেও ঢুকিয়ে দিল তর্জনী। এতেই ক্ষান্ত হয় না। সহসা তর্জনী ঘুরাতে থাকে ক্ষতবিক্ষত চোখের ভিতর। তাজা রক্তে সিক্ত গার্ডের মুখমণ্ডল। গড়িয়ে গড়িয়ে রক্ত আর মনির তরল অংশ মেঝেতে পড়তে থাকে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে শক্তপোক্ত গোছের বাকি গার্ডদেরও গা শিউরে ওঠে। নেসো নিজের কাজে অনড়, ক্রমাগত আরও নৃশংস হতে আচরণ। এই চোখ দিয়ে নোংরা দৃষ্টি দিয়েছিলি না? পকেট থেকে ছোট্ট একটা পকেট নাইফ বের করলো নেসো। প্রথমে করাঘাতই হয় বুকের পাঁজরের মাঝখানটায়। এভাবে একের পর এক আঘাত করতে থাকে নেসো। তাজা রক্তে সিক্ত হয় পুরো মেঝে। চেঁচানোর মতো অবশিষ্ট শক্তিও থাকে না শরীরের গার্ডটির। অসাড় হয়ে আসে সমস্ত শরীর। চোখের সামনে নেমে আসে আধার। ফালি ফালি হয়ে যায় বুক। তবুও হিংস্রতা কমে না নেসোর। ফিনকি দিয়ে ছিটকে আসা রক্তের আড়ালে হয়ে যায় নেসোর নিজস্ব রক্তে আড়াল হয়ে যায় নেসোর নিজস্ব গায়ের রং। রক্তের ভিতরে শুধু জলজল করে নেসোর বাদামি চোখজোড়া। চোখে দহন ও অগ্রাসন। আগুন জ্বলছে, দৃষ্টি হয় তীক্ষ্ণ, বেপরোয়া এবং ধ্বংসাত্মক। চোখের মনে স্থির হয় নেসোর। অস্থিরভাবে চারপাশে কিছু খুঁজতে থাকে। কিছু দূরে একটা বড় পাথরখণ্ড দেখতে পেয়ে পৈশাচিক হাসি দিয়ে সেটির কাছে ছুটে যায়। অধিক ওজনের পাথরটা তুলে একটু বেগ পোহাতে হলো নেসোর। তবুও সুঠাম দেহের অধিকারী নেসোর তেমন খাটতে হয়নি। আবারও তেড়ে আসলো রক্তাক্ত গার্ডের কাছে। নিস্তেজ দেহ, প্রাণ পাখি উড়াল দিয়েছে সেই কখনই। নেসোর ধ্বংসযজ্ঞের কাছে টিকতে পারেনি বেশিক্ষণ। সকল গার্ডটা মুখ ফিরিয়ে নেয় আগাম। নৃশংস অপ্রীতিকর দৃশ্য দেখে গা গুলাতে থাকে ইপরাতের। দুহাতে চোখ চেপে ধরে চিৎকার করে উঠল নেসো। ইপরাতের চিৎকারে চকিতে ওর দিকে ফিরল। পরপর মাথার উপর তুলে রাখা পাথরটি ছুঁড়ে মারল মৃত লাশের উপর। থেতলে যায় সম্পূর্ণ মুখ। মাথার খুলি ফেটে মজক গিয়ে ছিটকে পড়ে দূরে। নেসো সেই লোহমর্ষক দৃশ্য দেখে পৈশাচিক হাসি দিয়ে ইতি টানল আজকের ধ্বংসযজ্ঞের। যেই হাসি তাদের কাছে তৃপ্তিময় হাসি। আপনাদের জন্য একটি বিশেষ সুযোগ। আপনি কি নতুন লেখক বা লেখিকা? আপনার গল্পকে বেশি মানুষের কাছে পৌঁছাতে চান? তাহলে আপনার গল্প আমি ভিডিও আকারে আমার চ্যানেলে প্রকাশ করব। নতুন অডিয়েন্স পাবে আপনার গল্প। প্রতি পর্বের চার্জ মাত্র 100 টাকা। ইন্টারেস্টেড? ইমেল করুন fkcsdreamyworld@gmail.com এ। চলুন পুনরায় গল্পে ফেরা যাক। ইপরাতের আর্তনাদ শুনে ছুটে গেল ওর কাছে। টেনে তুলে সহসা বুকের সাথে মিশিয়ে নিল।
ন্যাসোর গায়ের রক্তে সিক্ত হয় ইপরাতের শরীর, তবুও ছাড়ে না ন্যাসো। ছটফট করতে থাকা ইপরাতকে শক্তপোক্ত বুকে চেপে ধরে রাখে। ন্যাসের বুকের ভেতরে প্রকম্পনে কম্পিত হচ্ছে ইপরাতের শরীরও। হঠাৎ নড়াচড়া থেমে গেল ইপরাতে। ন্যাসো বুঝতে পারে ইপরাত চেতনা হারিয়েছে, তাও ছাড়ল না ন্যাসো। অনুভব করলো পৈশাচিক জুড়ে তরতরিয়ে বেড়ে ওঠা তীব্র ক্রোধ আর হিংস্রতা তলিয়ে যাচ্ছে বৃক্ষপটে বহমান মন্থর শীতলত এই মেয়ের সংস্পর্শে। হঠাৎই পকেটের অবহেলিত ফোনটি বেজে উঠল। লুকাসের কল। ইপরাতকে কাঠের চৌকিতে শুইয়ে দিয়ে কল রিসিভ করে ন্যাসো। ওপাশ থেকে শোনা যায় লুকাসের অস্থির গলা। লোকা, বাংলাদেশে পৌঁছে গিয়েছ? ওই দিকের কী অবস্থা? আমরা কালকের ফ্লাইটে ইতালি বেক করছি। ন্যাসোর ভ্রুজোড়া কুচকালো, অবিশ্বাস্য স্বরে আওড়ায়। বস রাজি হয়েছে তবে? ফাদারের উপর অ্যাটাক হয়েছে ন্যাসো। কি? খুব করে অবাক হয়ে চেঁচালো ন্যাসো। কার এত সাহস আর শখ হলো মরার? বিদঘুটে হাসি দিল লুকাস, বলল, সেটাই তো দেখতে যাচ্ছি। ওকে, আমি নেক্সট ফ্লাইটে আসছি। না না, একদম না। এই মুহূর্তে তোমার বাংলাদেশে থাকা অনেক দরকার। একটা ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার পাঠিয়েছি, দেখো। 1 ঘন্টার ভিতর এই অ্যাকাউন্টের সকল ডিটেলস লাগবে বসের। ওকে। কল কেটে দেয় ন্যাসো। অচেতন ইপরাতের দিকে এক পলক তাকিয়ে কাউকে ফোন করতে করতে বেরিয়ে গেল বেসমেন্ট থেকে। লাভার্স পয়েন্ট বিচ, ক্যালিফোর্নিয়ার মন্টেরে উপদ্বীপে অবস্থিত একটি অপূর্ব সুন্দর সৈকত, যা প্রকৃতির নিখুঁত সৌন্দর্য এবং শান্ত পরিবেশের জন্য বিখ্যাত। নামের মতোই এই স্থানটিতে যুগল প্রেমের আবেগময় মুহূর্তগুলো সবচেয়ে বেশি প্রতিফলিত হয়। সমুদ্রের ধারে উজ্জ্বল সূর্যের আলোয় ঝকঝকে বালি, লাইন ধরে সারি সারি ডাব গাছ। সমুদ্রের মাঝখানে মাঝারি আকৃতির এই দ্বীপ প্রতিটি যুগল আশিকদের ভ্যাকেশনের জন্য বেস্ট। এলিজাবেথ মন খুলে চিত্তে সমুদ্রের স্বচ্ছ নীল পানিতে পা ভেজাচ্ছে। মুক্ত বাতাস, সমুদ্রের ঠান্ডা পানি এবং প্রাকৃতিক সৌন্দর্য এলিজাবেথের মধ্যে স্বাধীনতার নতুন অনুভূতি জাগ্রত করে আবারও। ওর কাছে এটি এক ধরনের পুনর্জন্মের অনুভূতি, যেখানে প্রতিটি পদক্ষেপ মানুষ অনুভব করে যে তার জীবন আবারও শুরু হয়েছে, সমস্ত সীমাবদ্ধতা ও কষ্ট ভুলে গিয়ে। জামা ভিজে যাবে লুকেশি, এত গভীরে যেও না। মোটেও এলিজাবেথ গভীরে যায়নি। পাড়ে দাঁড়িয়েই সমুদ্রের পানিতে ম্লান করাচ্ছিল পাকে। অষ্টাদশীর মতো আবেগে আপ্লুত হয়ে যাচ্ছে ক্রমাগত। উষ্ট্রপট জুড়ে চঞ্চল প্রাণখোলা হাসি। উষ্ঠ ছড়ানো হাসির আজ নিস্তার নেই। পরনে স্কাই ব্লু কালারের লং ফ্লোরাল প্রিন্টেড গাউন টাকনু থেকে আর একটু উপরে তুলে নিল। গ্রীবা ঘুরিয়ে তাকালো তাকবীরের দিকে, ভেংচি কেটে বলল, কেন, এটা ভিজে গেলে আরেকটা কি কিনে দিতে পারবেন না? অধর প্রসারিত করে হাসলো তাকবীর। সে এলিজাবেথের পিছনেই ওর জুতা জোড়া হাতে নিয়ে দাঁড়িয়েছিল। গভীর চোখ দুটো অশ্লেষে জড়িয়ে রেখেছে এলিজাবেথের পা থেকে মাথা পর্যন্ত। প্রতিবারের মতো তাকবীর আজও ম্যাচিং করে জামা পরেছে এলিজাবেথের সাথে। এইসব কিছু তাকবীরের অতি আবেগ আর যত্নের সহিত কিনে। এক অষ্টাদশীর সান্নিধ্যে আসলে ভুলে যায় নিজের বয়স, প্রফেশন। মন হয়ে ওঠে চাঙ্গা, আচরণ করতে থাকে তরুণ বয়সের যুবকদের মতো। ফর্মাল প্যান্টের সাথে মিলিয়ে এলিজাবেথের গ্রাউন্ডের সেম প্রিন্টের হাফ হাতার বিচ শার্ট পরেছে তাকবীর। চোখে সানগ্লাস, শার্টের বুকের বোতাম দুটি অনাড়ম্বরভাবে খোলা। কুকড়া চুলগুলো উড়ছে এলোমেলোভাবে উত্তরের হাওয়াতে। চোখে একরাশ মুগ্ধতা, অধরে উজ্জ্বলিত শিখা। কারা বলে শ্যামবর্ণের পুরুষরা সুন্দর হয় না? বোকা তারা, যথেষ্ট বোকা। শ্যামবর্ণের চেহারা যেন চাঁদের আলোয় ফুটে ওঠা একটি নিখুঁত রূপ, যার মাঝে এক অমলিন কোমলতা আর জটিলতা মিশে থাকে। তাকবীরের চোখ দুটি গভীর,
সাগরের মতো বিশাল ও উদার, যেন কল্পনার জগতে প্রবাহিত এক নদী। হালকা হাসিতেই পৃথিবীর সব রঙের মেলবন্ধন ঘটে, আর তার উপস্থিতি চারপাশে এক ধরনের মিষ্টি ছোঁয়া রেখে যায়। এলিজাবেথের কথায় ঠোঁট কামড়ে হাসলো তাকবীর। আপন মনে বিড়বিড় করলো, তোমার এই অপরূপ সৌন্দর্য শুধুমাত্র আমি দেখব বলে যদি পুরো বীজটা কিনে নিতে পারি, তবে কি সামান্য জামা কাপড় কিনতে কি আমার খুব বেশি কষ্ট হয়ে যাবে বুকারানি? কথাগুলো বরাবরের মতোই দেখা মিলল না দন্তপাটে। বাকি সব কিছুর মতো এগুলো ভিতরে চেপে রাখলো। কিছু বলার নেই ম্যাডাম। অকারণে খিলখিল করে হাসছে এলিজাবেথ। উচ্ছ্বাসিত স্বরে চেঁচালো, ধন্যবাদ এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসার জন্য। খুব সুন্দর জায়গাটা, আমার অনেক পছন্দ হয়েছে। তখন তো আসতে চাইছিলে না। ভাগ্যিস আপনি জোর করে ছিলেন। হাসির মাত্রা বাড়ে এলিজাবেথের। তাকবীর শুধু মনোমুগ্ধকর দৃষ্টিতে তাকিয়ে আছে। কথা আসতে চায় না তার ভিতর থেকে, অভ্যন্তর থেকে বলছে, চেয়ে থাক এভাবে একগুঁয়ে দৃষ্টিতে। প্রশান্তির স্রোতে বইয়ে নে আমাকে। কাল রাতে হোটেলে ফেরার পরপরই এলিজাবেথের রুমের দরজা নক করে দেয় ভিতর থেকে। তাকবীর শতবার ডাকলো, দরজা খুলে না এলিজাবেথ। পরে সকালে উপায়ন্তর না পেয়ে তাকবীর হোটেলের স্টাফদের কাছ থেকে ডুপ্লিকেট চাবি এনে দরজা খুলে। এলিজাবেথকে ওর কাছে খুবই অস্বাভাবিক লাগছিল, তারপরে জোর করে নিয়ে আসে এখানে। তাকবীর, আপনার রুচি খুব ভালো। এলিজাবেথের কথায় সন্ধি ফিরে পায় তাকবীর। ভ্রুজোড়া কিঞ্চিত কুচকিয়ে ভাবলেশীন ভাবে জবাব দেয়, অবশ্যই ভালো, না হলে তোমাকে পছন্দ করতাম। মুখ বাঁকায় এলিজাবেথ। পিছন থেকে না দেখেও বুঝতে পারে এলিজাবেথের এক্সপ্রেশন। ফিক করে হেসে দেয় তাকবীর। হাসছেন যে? ফিরে উৎসুক হয়ে জানতে চাইল এলিজাবেথ। হাসি আটকে রাখে তাকবীর। কই না তো। ঢং। খুব পাকনা পাকনা কথা শিখেছো তো মেয়ে। আমি পেট থেকে পাকনা হয়ে বের হয়েছি বলে সাগরের পাড়ে পড়ে থাকা ঝিনুক কুড়াতে থাকে এলিজাবেথ। নাক কুচকায় তাকবীর। এসব নিচ্ছ কেন? প্রত্যুত্তর করে না এলিজাবেথ। পাড় ধরে ধরে ঝিনুক কুড়িয়ে কুড়িয়ে সামনে এগোতে থাকে। তাকবীরও জুতো জোড়া হাতে নিয়ে পিছু যেতে থাকে এলিজাবেথের। এলোকেশি ছেলে মানুষই করে না, এগুলো ধারালো, হাত কেটে যাবে তো। এতক্ষণে গিয়ে দাঁড়ালো এলিজাবেথ, গাল ফুলিয়ে পিছন ফিরে, দু হাতে কোমর বেঁধে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে তাকবীরের কৃষ্ণ গবরে গমগমে গলায় বলল, ছেলে মানুষই মানে? আপনি জায়গায় দাঁড়িয়ে আমার লিঙ্গ পরিবর্তন করে দিচ্ছেন, খুব অসভ্য তো আপনি। তৎক্ষণাৎ আবার ঘুরে ফিরে এলিজাবেথ তাকবীর পেট চেপে ধরে হাসতে লাগলো। পরপর নিজের ভুল চটজলদি সংশোধন করে নিল। আচ্ছা আচ্ছা, সরি ম্যাডাম, মেয়ে মানুষই করবেন না, এগুলো রাখো, হাত কেটে যাবে। ভদ্র মেয়ের মতো কথা শুনল এলিজাবেথ, ফেলে দিল হাত থেকে। তাকবীরের অভ্যন্তর শিউরে উঠল এই একটুখানি বাধ্যকতায়। তবে এবার করে বসলো আরেক কাণ্ড। চুল ছেড়ে দিয়ে দুহাত ছড়িয়ে পাখির মতো ডানা মেলে দৌড়াতে থাকে। তপ্ত শ্বাস ফেলে তাকবীরও দৌড় দিল পিছন পিছন। সমুদ্রের নরম বালুকাবেলায় দুজন প্রেমিক যুগল, দূর ঢেউয়ের কলকল শব্দ, আকাশে পড়ন্ত সূর্যের সোনালি আভা। মেয়েটি হাত ছড়িয়ে উজ্জ্বল হাসিতে দৌড়ে চলছে, যেন ঢেউয়ের সঙ্গে প্রতিযোগিতা করছে। তার খোলা লাল চুল বাতাসে উঠছে, আর পায়ের কাছের বালুগুলো ছিটিয়ে দিচ্ছে। ছেলেটি তার ঠিক পেছনেই হালকা হাসি মুখে তাড়া করছে, যেন মেয়েটির হাসির উৎস ধরতে চাইছে। তাদের পদচারণা বালুর উপর দাগ রেখে যায়, আর সেই দাগগুলোও যেন তাদের ভালোবাসার গল্প বলে। সমুদ্রের ঢেউ এসে আবার সেই পদচিহ্ন মুছে দেয়, ঠিক যেমন প্রকৃতি মানুষের মধুর মুহূর্তগুলোকে গোপন করে রাখে। ক্লান্ত হয়ে থামল এলিজাবেথ, থামল তাকবীর। দুজনেই হাঁটুতে ভর দিয়ে হাঁপাচ্ছে। বড় হবে কবে? এখনো এত বাচ্চামুখ করে কেউ? এলিজাবেথ শুকনো ঢুক গিলে রুষ্ট গলায় বলে, আমি যথেষ্ট বড় হয়েছি। ঠিক বয়সে বিয়ে হলে এতদিনে আমার মেয়ের সাথে আপনার ছেলে
বিয়ে দিতে পারতাম। এটা মানাতো না। বাচ্চারা চায়নি স্বামী স্ত্রী হতে, ওরা ভাই বোন হতে ইচ্ছুক। তাই তাই তো আমাদের কারোরই ঠিক সময় বিয়ে হয়নি। তাকবীর ঠোঁটে দাঁত চেপে হাসি থামানোর চেষ্টা করলো যথাসম্ভব। স্তব্ধ হয় এলিজাবেথ। পরিবর্তন হলো চেহারার রং, স্বর। আপনি জানেন আপনি আমার বিশ্বাসে ঠিক কত বড় জায়গা দখল করে নিয়েছেন, ভালো মানুষ? আবেশিত দৃষ্টিতে তাকায় তাকবীর, দৃষ্টি স্থির, কণ্ঠে নমনীয়তা। ঠিক এভাবেই একদিন পুরো তুমিটাকে নিজের দখলে নিয়ে যাব। যদি না পারেন? ফোঁস নিঃশ্বাস ফেলে তাকবীর ঘুরে তাকালো উথাল পাতাল ঢেউয়ের সমুদ্রে। অভিব্যক্তি শূন্য, কণ্ঠে নেই প্রাণ। নিস্তব্ধ ভাবে আওড়ালো, ফাঁসিয়ে দেব নিজেকে, বিলীন হয়ে যাব বিচ্ছেদের দহনে। গা কেঁপে ওঠে এলিজাবেথের, খই হারিয়ে তড়িঘড়ি করে বলল, কি বলছেন এসব? ঠুক গিলার মতো হজম করে নিল তাকবীর নিজের অব্যক্ত বেদনার বাণী। চলো গিয়ে বসি। বিচের মধ্যে সুন্দর করে ডেকোরেট করা এক অতি রোমাঞ্চকর পরিবেশ। সাদা সফেদ চাদর বিছানো, সাদা চিকচিকে বালিতে। তার উপর নানা রকমের স্ন্যাক্স, জুস, কেক আর একটা গিটার, সব মিলে সুন্দর করে সাজানো। সাথে যুক্ত হয়েছে গোছা গোছা সাদা গোলাপ। এবার আর লাল গোলাপ আনেনি তাকবীর। এলিজাবেথ এতক্ষণ এগুলো তেমন খেয়াল করে দেখেনি। এখন দেখতে পেয়ে চোখ ছানা পড়া হয়ে গেল। ঠোঁট গোল করে তাকায় তাকবীরের দিকে। কখন করলেন এগুলো? তাকবীর নিশ্চুপ। এলিজাবেথ আবারও বলল, আপনার সাথে কাটানো প্রতিটা মুহূর্তেই মনে হয় আগে থেকে কত শখ করে সাজানো সব কিছু। নিঃশব্দে হাসে তাকবীর। হঠাৎ আনমনে বিড়বিড় করতে থাকে, আমি গোপনে ভালোবেসেছি, বাড়ি ফেরা পিছিয়েছি তোমায় নিয়ে যাব বলে। কর্ণপাত এড়ায় না এলিজাবেথের। চকিতে তাকবীরের দিকে ফিরে তাকালো। বাচ্চা সুলভ গলায় আবদার করলো, একটা গান শোনান না। বেশি জোর করতে হয়নি তাকবীরকে। অমায়িক হেসে গিটার হাতে তুলে নিল তাকবীর। তাল তুলে গিটারে, সাথে সুর দেয়, আজও হায় রিক্ত শাখার উত্তরে বাই ঝরছে নিশিদিন আসেনি দক্ষিণে হাওয়া গজল গাওয়া মৌমাছি বেবন আসেনি দক্ষিণে হাওয়া গজল গাওয়া মৌমাছি বেবন বাগিচায় বলবলি তুই ফুল শাখাতে দেশে আছে দোল। আপনাদের জন্য একটি বিশেষ সুযোগ। আপনি কি নতুন লেখক বা লেখিকা? আপনার গল্পকে বেশি মানুষের কাছে পৌঁছাতে চান? তাহলে আপনার গল্প আমি ভিডিও আকারে আমার চ্যানেলে প্রকাশ করব। নতুন অডিয়েন্স পাবে আপনার গল্প। প্রতি পর্বের চার্জ মাত্র 100 টাকা। ইন্টারেস্টেড? ইমেল করুন fkcsdreamyworld@gmail.com এ। চলুন পুনরায় গল্পে ফিরা যাক। মুগ্ধতায় ধাঁধিয়ে গেল এলিজাবেথের অন্তঃকরণ। দুহাতে তালি দিতে থাকে। অসম্ভব সুন্দর আপনার গানের গলা। পেরিয়ে গেল আরও কিছু মুহূর্ত অপ্রাসঙ্গিক বাক্য আদান প্রদানে। হঠাৎ ভেসে এলো তাকবীরের গদগদে কণ্ঠ, এই এই এক্ষুনি চুল বাঁধো। এলিজাবেথ জুস খাচ্ছিল। ওর সামনে চুলগুলো প্রিন্টেস্টি ক্লিপার দিয়ে আটকানো ছিল। তাও বাতাসে তোড়ে এলোমেলো ভাবে উঠছিল অবাধ্যতার পরিচয় দিয়ে। এলিজাবেথ ঠোঁট ভেঙে তাকবীরের দিকে তাকালো। চুপসানো গলে বলল, কেন? তাকবীরের তৎক্ষণাৎ জবাব, এই এলোমেলো চুলগুলো ঝড় তুলে দিচ্ছে ভেতরে। খানিকটা লজ্জা পেল এলিজাবেথ। মাথা নিচু করে ফেলল। পার হলো কিছু মুহূর্ত নীরবে। তাকবীর শুধু তাকিয়েই থাকে। আপনি যে এভাবে সারাক্ষণ তাকিয়ে থাকেন, ক্লান্ত হন না? হাঁটুতে কনুই ঠেকিয়ে গালের নিচে হাত রাখা অবস্থায় বসা ছিল তাকবীর। সেভাবে উত্তর দিল,
চোখে মাঝে সাঝে ক্লান্তির ছাপ আসলো, মনে আসে না একটা গভীর সান্ত্বনার মুহূর্ত, যেখানে সমস্ত দুঃখ, উদ্বেগ ও যন্ত্রণা সময়ের সাথে প্রশমিত হয়ে যায়। সে মুহূর্তে মনে হয় অনেক কঠিন সময়ের পর অবশেষে একটু শান্তি ও স্বস্তি মিলছে, যা তাকে আবার নতুন করে জীবনের উদ্দেশ্যে ও শক্তি দেয়। অনুভূতিটি হতে পারে অব্যক্ত, কিন্তু তার মধ্যে এক ধরনের তৃপ্তি এবং মানসিক শুদ্ধতার অনুভূতি থাকে। এলিজাবেথের নিজেরও মাঝে মাঝে খারাপ লাগা কাজ করে প্রতি ক্ষণে ক্ষণে এইভাবে তাকবীরের অনুভূতিকে এড়িয়ে যেতে। জীবনটা এমন কেন? আমাদের চা অনুযায়ী খুব কম জিনিসই পেয়ে থাকি আমরা। কেন? আমাকে রাশিয়া নিয়ে চলুন না। সোজা হয়ে বসলো তাকবীর, গম্ভীর স্বরে জানতে চাইল কেন। এলিজাবেথের কণ্ঠে আকুলতার ঠাসা, সহবেগে আড়ালো। আমি মমকে খুঁজে বের করতে চাই। আমার বিশ্বাস মম এখনো বেঁচে আছে। তাকবীর কিছু বলতে যাবে, তখনই ভেসে আসে কর্কশ শব্দ, যেন যুদ্ধের হুঁশিয়ার। তাকবীর উঠে দাঁড়ায়, দৃষ্টি নিক্ষেপ করে সমুদ্রে। ওর পিছন পিছন এলিজাবেথও উঠে দাঁড়ায়। তাকবীরের কপালে ভাঁজ সংকুচিত হলো, বিপ দিয়ে ঠোঁট ভেজালো। চিন্তিত ভাব। 4টি বড় বড় ফ্রিগেট বোট এদিকেই আসছে। তাকবীর এলিজাবেথকে নিজের আড়ালে নিয়ে যায়। এলিজাবেথকে পিঠ দিয়ে আড়াল করে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে সামনে। তার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে খারাপ কিছু হতে চলেছে। তাকবীর আজ পুরো বীজটা কিনে নিয়েছে একান্ত মুহূর্ত কাটানোর জন্য, সুতরাং কোনো পর্যটকের আসার সম্ভাবনা একেবারেই নগ্ন। ভাবনার ভিতরেই ফ্রিগেট ভুট্টি এসে পাড়ে থামে। মুহূর্তের মধ্যে এক ঝাঁক পাখির মতো কালো পোশাকধারী লাফিয়ে নেমে ওদের দিকে তেড়ে আসতে থাকে। তাদের চোখে হিংস্রতা, হাতে অস্ত্র। অভ্যন্তর শিউরে উঠে এলিজাবেথের। খামচে ধরে তাকবীরের শার্ট। আকস্মাৎ তাকবীর এলিজাবেথকে অবাক করে দিয়ে ঝড়ের বেগে দৌড়ে গেল সামনে, যেন যান্ত্রিক মেশিন সুইচ অন করার সাথে সাথে চলতে শুরু হয়েছে। চোখের পলকে দুজনকে বালির উপরে শুইয়ে দিল তাকবীর। এলিজাবেথের দিকে তেড়ে আসা সকলে এক এক করে মাটিতে লুটিয়ে পড়ছে। তাকবীর নিপুণভাবে প্রতিহত করছে সকল ঘাতকদের। ঢেউয়ের মতো একের পর এক আক্রমণ আসছে, আর তাকবীর প্রতিবার তার দৃঢ়তাকে ডালের মতো ব্যবহার করছে। রক্তে সিক্ত হচ্ছে সাদা বালি। সাদা ঝকঝকে বালির রং পরিবর্তিত হয়ে রেড ক্লেতে পরিণত হচ্ছে। তবুও পিছু হটে না তাকবীর। কেঁপে উঠল এলিজাবেথ তাকবীরের হুঙ্কারে। তোরা ভুল জায়গায় এসেছিস। এলিজাবেথ স্তব্ধতায় ছেয়ে যায়। চিনতে পারছে না এই তাকবীরকে। এই এক অন্য তাকবীর, সমুদ্রের হিংস্র এবং চোখের সাহসের আগুন। এত উগ্র আচরণ, এত ভয়ঙ্কর মুখভঙ্গি। কমতে থাকে সৈন্য সংখ্যা। ইমিগ্রেশনে দাঁড়িয়েছিল রিচার্ড আর লুকাস। আজ ইতালি ব্যাক করছে তারা। হঠাৎ করে রিচার্ডের হাতের ঘড়িতে রেড অ্যালার্ট দিতে থাকে। চোখে মুখে হিংস্রতার ছাপ ভেসে ওঠে গ্যাংস্টার বসের। লাগেজ ফেলে উন্মাদের মতো এক্সিটের দিকে যেতে থাকে। তাজ্জব বনে যায় লুকাস। পিছন থেকে চেঁচালো, বস কোথায় যাচ্ছেন? বিপদ। বিপদ, এই একটা শব্দ শুধু উচ্চারণ করলো রিচার্ড। শোনা মাত্র লুকাস নিজেও সচল হয়ে গেল। নিজের কাজে বেরিয়ে পড়ল তৎক্ষণাৎ। হঠাৎ পিছন থেকে ভেসে আসলো এলিজাবেথের চিৎকার। চকিতে পিছন ফিরে তাকবীর যেন কি হারিয়ে গেল। একজন তাকবীরের মারামারির সুযোগ বুঝে গিয়ে আক্রমণ আনে এলিজাবেথের উপর। চেপে ধরে এলিজাবেথের চুলের মুঠি। ব্যথা কুকরিয়ে নাক মুখ কুচকে রেখেছে এলিজাবেথ। ইতিমধ্যে অর্ধেক সৈন্য সংখ্যা কাবু হয়ে গিয়েছে। তাকবীর একাই অধিকের সাথে লড়াই করেছে। তাকবীর তাকালো এলিজাবেথের ব্যথাতুর মুখে। পরপর তাকালো তীক্ষ্ণ দৃষ্টিতে মুষ্টিবদ্ধ হাতের দিকে। গভীর নিকষ কালো চোখে ফুটে উঠল ক্রোধের আগুন। নিচে পড়ে থাকা একটা কাচের বোতল তুলে নিল তাকবীর। অতঃপর হাঁটুতে একবারের মাধ্যমে ঠিক মাঝ বরাবর ভেঙে ফেলল। ভাঙা বোতলের অংশ তীক্ষ্ণ অস্ত্র বানিয়ে দ্রুত
ঘূর্ণিতে ছুঁড়ে মারল মুষ্টিবদ্ধ হাতে। চামড়া ভেদ করে কাচের সরু অংশ মাংসে বিঁধে যায়। রক্তাক্ত হাত চেপে ঘাতকটি বসে পড়ল। তাকবীর ছুটে গেল এলিজাবেথের কাছে। জুবুথুবু করে কাঁপতে থাকে এলিজাবেথ। ভিতরে ঘূর্ণিঝড় অনুভূত হচ্ছে তার এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে। কই মাছের প্রাণ এত সহজে মরে না। আহত ঘাতকরা আবারও তেড়ে আসে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে আবারও। 5-6 জন ঘিরে ধরল ওদের। তাকবীর কৌশলে এলিজাবেথকে আড়াল করে সকলের মোকাবিলা করতে থাকে। সমুদ্রের ঢেউয়ের গর্জনের সঙ্গে শুরু হয় এক ভয়ঙ্কর লড়াই। হঠাৎ পিছন থেকে একজন তেড়ে আসে এলিজাবেথের দিকে ছুরি নিয়ে। এলিজাবেথ দু হাতে মুখ চেপে ধরে চিৎকার করে উঠল, আ! কোনো রকম যন্ত্রণা অনুভব না হওয়ায় কাঁপা কাঁপা হাতগুলো মুখ থেকে সরায় এলিজাবেথ। চোখ মেলে তাকাতে সামনের দৃশ্য অবলোকন হলে গা শিউরে ওঠে এলিজাবেথের। মুখে হাত চেপে ফুপিয়ে কাঁদতে থাকে। তাকবীর এলিজাবেথের পেটের দিকে অগ্রসর হওয়া ধারালো ছুরিটি নিজের হাতে চেপে ধরে রেখেছে। গলগলিয়ে রক্ত পড়ছে হাত থেকে। সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই তার। দাঁতে দাঁত চেপে তাকিয়ে আছে সামনের ঘাতকের দিকে। পরপর পেট বরাবর এক লাথিতে ফেলে দিল তাকবীর ঘাতককে। আবারও তেড়ে আসে এক ধরাশায়ী আক্রমণ। প্রত্যেকটা আঘাতে আসছে শুধু এলিজাবেথের উপর। পিছন থেকে আরেকজন ছুরি নিয়ে দৌড়ে আসে এলিজাবেথের দিকে। তাকবীর একটানে এলিজাবেথকে নিজের সাথে মিশিয়ে নিয়ে ঘুরিয়ে ফেলে। ছুরি গিয়ে বিঁধে তাকবীরের বাহুতে। রক্তে ভিজে যায় সমস্ত শার্ট। তবুও দুর্বল হয় না তাকবীর। লড়তে থাকে। এত চেষ্টা করেও এলিজাবেথকে রক্ষা করতে পারেনি তাকবীর। মারামারির এক পর্যায়ে লাঠির আঘাত এসে লাগে এলিজাবেথের মাথায়। গ্রীবা বেয়ে লাল তরল ছুটতে থাকে। থমকে যায় তাকবীরের দুনিয়া এলিজাবেথের মাথায় চেপে রাখা হাত সামনে আনতেই। এতক্ষণে নিজেকে খুবই দুর্বল অনুভূত হচ্ছে। চোখে যন্ত্রণা আর সাহসের এক অদ্ভুত মিশ্রণে এলোমেলো হয়ে টলে যেতে থাকে তাকবীর। চুলের ফাঁক গলিয়ে রক্ত ঝরতে থাকে এলিজাবেথের। নিজের রক্তের তোয়াক্কা না করে এলিজাবেথের রক্ত দেখে বিচলিত হয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে তাকবীর ওকে শক্ত করে। চোখের সামনে একটা বড় দুঃস্বপ্ন ফিরে আসছে যেন। শরীর ছেড়ে দেয় এলিজাবেথ তাকবীরের বৃক্ষপটে। নিজের শরীরেরও ব্যস্ত হারাতে থাকে তাকবীর। অসাড় হয়ে আসে সর্বাঙ্গ। লুটিয়ে পড়ে দুজনেই। ঘাতকরা তখনও একের পর এক আঘাত করতে থাকে তাদের উপর। তাকবীর শেষ মুহূর্ত পর্যন্ত এলিজাবেথকে রক্ষা করে যায়। একটা আঘাতও আসতে দেয়নি এলিজাবেথের উপর। বিরতিহীনভাবে পিঠের উপর লাথি দিয়ে আঘাত করছে ঘাতকরা। চোখের সামনে সবকিছু আঁধার হতে থাকে তাকবীরের। নিভে আসে চোখের পাপড়ি জোড়া। পেছনে সূর্য ডুবতে থাকে। আর ঢেউ গর্জন করতে করতে যেন ঘোষণা দিচ্ছে যে অপূর্ণ প্রেমের অপূর্ণতা। সহসাই মিলে যায় চোখের পাপড়ি জোড়া। ঠিক তখনই প্রদীপ শিখার ন্যায় আশার আলো জ্বলে উঠল। সমুদ্রের পাড়ে বাতাসের তীব্র গর্জন। ঢেউর তালে এক দুর্দান্ত দৃশ্য ফুটে ওঠে। আকাশের সূর্য স্বর্ণালী আভা ছড়িয়ে নিচ্ছে। আর সমুদ্রের জল যেন তার প্রতিফলন হয়ে ঝলমল করছে। ঠিক সেই মুহূর্তে আকাশে ভেসে আসে একটি হেলিকপ্টার। তার বিশাল পাখা বায়ু কেটে এদিকে আসছে। পাইলট তার দক্ষ হাতে মসৃণভাবে হেলিকপ্টারটি নামায় সমুদ্রের তীরবর্তী বালির উপর। উদীয়মান হলো এক সুঠামদেহীর অধিকারী মানবের। হেলিকপ্টারের ল্যান্ডিং স্কিডে পা দিয়ে দাঁড়িয়ে আছে, যেন অধিক তারা কখন নামবে। বিশাল আকৃতির পাখার ঘূর্ণিতে সেট করা চুলগুলো গতিহীন। সমুদ্র পাড়ে উপস্থিত হয় এক অজানা শক্তি, দৃঢ় সংকল্পের প্রতীক। সমুদ্রের তীরে পা রেখেই এক ঝলকে প্রতীয়মান করে রিচার্ড তার প্রশিক্ষণ এবং সাহসিকতা। এন্ট্রি হয় হিরো রূপী ভিলেনের। রিচার্ড কোটের ভিতরে দুই পাশের পকেট হতে দুটি গান বের করে পাখির মতো দুপাশে হাত ছড়িয়ে এক নাগারে শুট করতে থাকে। চেহারা শক্ত, সুরক্ষিত আর চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাসের আভা।
একে একে করে ঘায়েল করতে থাকে সকল ঘাতকদের। পাল্টা আক্রমণের সময় অবধি পায়নি কেউ। তাকবীরের পাশ বিছিয়ে যায় লাশে। তাকবীর এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে রিচার্ডের দিকে। রিচার্ড শ্যুট করতে করতে সামনে এগিয়ে আসে। নিজের কাজে অটল থাকা অবস্থায় এক পলক পাশ ফিরে তাকায় তাকবীরের দিকে, নিস্তেজ এলিজাবেথের দিকে। অতঃপর দক্ষ হাতে অনড়ভাবে শ্যুট করতে করতে বস্ত্রপাতের মতো গম্ভীর কণ্ঠে চেঁচিয়ে বলল, স্টপ স্টেয়ারিং অ্যাট মি ইডিয়েট, গেট হার ইন দ্য হেলিকপ্টার। চকিতে হতচেতন ফিরে পায় তাকবীর। তাৎক্ষণিকভাবে অচেতন এলিজাবেথকে কোলে তুলে নিল। এগোতে থাকে হেলিকপ্টারের দিকে। রিচার্ডের গানের গুলি শেষ হয়ে যায়, তখনও একজন বেঁচে ছিল। খালি হাতে হিংস্র প্রাণীর মতো হামলে পড়ল রিচার্ড। বুকের উপর হাঁটু দিয়ে চেপে ধরে শক্ত মুষ্টিবদ্ধ হাতে আঘাত করতে থাকে মুখে। শরীরের সকল তেজ হাতে ঢেলে দিয়েছে। এ যেন আরেক ভয়ঙ্কর দৃশ্য। তাকবীর হেলিকপ্টারের সিটে এলিজাবেথকে শুইয়ে দেয়। বিস্মিত চোখে তাকায় রিচার্ডের দিকে, ওর উন্মাদনার দিকে। পাইলট রিচার্ডের জন্য অপেক্ষা করতে থাকে। তবে সে যে বিধ্বংসী ধ্বংসযজ্ঞে মেতে উঠেছে, এত সহজেই কি তা শেষ হবে? উপায়ন্তর না পেয়ে পাইলট আহত তাকবীর আর এলিজাবেথকে নিয়ে ফ্লাই করে। দৃষ্টিশূন্য না হওয়া পর্যন্ত তাকবীর চেয়ে দেখতে থাকে রিচার্ডের মধ্যে সেই নরখাদকটাকে, যেটা ধ্বংসযজ্ঞের ফুর্তিতে মেতে আছে। দ্বীপের কাছে একটা হসপিটালে ব্যক্তিগত হেলিপ্যাডে হেলিকপ্টারটি ল্যান্ড করানো হয়। রিচার্ডের কথা অনুযায়ী লুকাস আগে থেকে সব বন্দোবস্ত করে রেখেছিল। নার্সরা স্ট্রেচার নিয়ে দাঁড়িয়েছিল। চটজলদি ওরা হেলিকপ্টার থেকে এলিজাবেথকে নামিয়ে নিয়ে যেতে থাকে। তাকবীর নিজেও যথেষ্ট আহত, এখনও রক্ত ঝরছে, তবুও পিছু পিছু ছুটে গেল। পাইলট পিছন ফিরে অদ্ভুত দৃষ্টিতে তাকবীরের দিকে তাকায়। বিদেশি সংস্কৃতির কাছে পুরুষ মানুষের কান্না খুবই ক্রিঞ্জ। পুরোটা সময় তাকবীর এলিজাবেথের মাথায় কাটা অংশ হাত দিয়ে চেপে ধরে রেখেছিল রক্তপাত ঠেকাতে, আর পুরুষ বৈশিষ্ট্য থেকে বেরিয়ে নিগৃঢ় অনুভূতির জোয়ারে ভেসে কেঁদেছে। হাসপাতালে শীতল করিডোর বাতাস থমকে আছে। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তের ভার যেন সেখানে জমে আছে। ভেতরে চলছে বাঁচার একমাত্র উৎসের চিকিৎসা। বাইরে বসে আছে এক পাগল প্রেমিক, নিঃস্ব, অসহায়। তাকবীরের চুল এলোমেলো হয়ে আছে, চোখ ফুলে লাল হয়ে একাকার, অশ্রু শুকিয়ে লবণের দাগ ফেলা হয়েছে গণ্ডে। চাতক পাখির মতো ছটফট করছে তাকবীর। হাতের আঙ্গুলগুলো ক্রমাগত মুঠো করে আবার খুলছে। বারবার উঠে দাঁড়ায় তাকবীর। ভেতরে এলিজাবেথের কাছে যেতে থাকে, কিন্তু প্রতিবারই সাদা পোশাকের নার্স থামিয়ে দেয়। কাতর চোখে কাচের দরজার দিকে তাকিয়ে থাকে, যেখানে তার প্রাণ পাখির চিকিৎসা চলছে। তাকবীরকে জোর করে একজন নার্স এসে মাথায় আর হাতের ব্যান্ডেজ করিয়ে দিয়ে যায়। শরীরের প্রতিটি জায়গায় ব্যথায় টনটন করছে, তবুও জ্বলছে শুধুমাত্র মনের দহনেই। করিডোরের এক কোণায় নিজেকে গুটিয়ে নিয়ে মেঝেতে স্থান দখল করে নেয়। শূন্য দৃষ্টিতে নেই প্রাণ। হঠাৎ একটা লম্বা ছায়া এসে পড়ল তার সামনে। মাথা তুলে তাকবীর ডক্টরকে দেখতে পেয়ে লাফিয়ে উঠে দাঁড়ায়। ডক্টর, আমার ওয়াইফ? দুঃখিত, আপনার ওয়াইফ কোমায় চলে গিয়েছে। তাকবীর হঠাৎ করে নিজের চুল মুঠো করে ধরে, দেওয়ালে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে অস্পষ্ট স্বরে আওড়ায়, প্রাণ আছে? ডক্টর চোখ কিঞ্চিত ছোটো করে ফেলল তাকবীরের এহেন কথায়। পরপর প্রফেশনালি হ্যান্ডেল করতে চাইল। হ্যাঁ, দেখুন, সৃষ্টিকর্তার কাছে প্রে করুন, যে কোনো সময় মিরাকেল হতে পারে। লম্বা শ্বাস ছেড়ে তাকবীর বলল, এতেই হবে? অন্তত বেঁচে থাকার উৎসটা তো কাছে থাকবে। দৃশ্যপট লাস ভেগাসের একটি ক্যাসিনোর বেসমেন্ট। অন্ধকার ক্যাসিনোর বেসমেন্টে ঘন অন্ধকার আর ভেজা বাতাস ভেসে বেড়াচ্ছে আতঙ্কের গন্ধ। ধুলোর স্তূপ আর ভাঙা টেবিলের নিচে মোমবাতির ক্ষীণ আলোয় কেবলই দুর্বল মানুষগুলোর মুখকে আরও ফ্যাকাশে করে তুলছে। তাদের হাত পা শক্ত রশিতে বাঁধা, আর ঠোঁটের কোণে জমে থাকা রক্ত আর অশ্রু তাদের অসহায়তার সাক্ষী। মেঝেতে খপ খপ শব্দ তুলে এগিয়ে আসছে এক বিভীষিকাময় মানব। বাম হাতে ঝুলছে মৃত্যুর বাহন বন্দুক, ভারী ধারালো এবং
নৃশংসতার প্রতীক। তার চোখে লালচে দীপ্তি, এ যেন রক্তের নেশায় অন্ধ হয়ে গিয়েছে। প্রতিটা পদক্ষেপে বন্দীদের শ্বাস ভারী হয়ে নির্গত হচ্ছে। একটি শীতল বাতাস তাদের চামড়া ছিদ্র করে প্রবেশ করে যাচ্ছে। কেউ ফিসফিস করে প্রার্থনা করছে, কেউ চিৎকার করে উঠে বলছে, আমাকে ছেড়ে দাও। কিন্তু সেই নরখাদক মুখে এক ভয়াবহ বিকৃত হাসি রেখে ক্রমশ তাদের দিকে এগিয়ে যাচ্ছে। লুকাস এসে রিচার্ডের পাশে দাঁড়ালো, নতদৃষ্টি নিবিষ্ট করে নিচু স্বরে বলল, বস, অ্যালিসকে কে জানি ওর ম্যানশনে মেরে ফেলে রেখে গেছে। গ্রীবা বাঁকিয়ে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো লুকাসের উপর। রিচার্ডের শশব্যস্ত বিদ্যুৎ বেগে চাহনি দেখে দুকদম পিছিয়ে গেল লুকাস। রিচার্ডের নীল চোখ থেকে আগুন অগ্নুৎপাত হচ্ছে। পিঠমোড়া ভান দিয়ে মেঝেতে ফেলে রাখা কিট সমতুল্য বস্তুদের দিকে তাকালো। এক মুহূর্তের জন্য সব স্থির। বন্দুকটা উপরে উঠল, আলো মোমবাতি উপর পড়ে এবং প্রতিফলিত হয় সেই ধাতব বন্দুকের ধারালো কিনারায়। তারপর এক মুহূর্তের নিস্তব্ধতা এবং সারা ঘরে ছিটিয়ে পড়ে এক ভীতিকর চিৎকারের প্রতিধ্বনি। হাসপাতালের শীতল আলোয় সাদা চাদরে মোড়া একটি বেড, যেখানে শুয়ে আছে এলিজাবেথ, নিঃশ্বাসিত যেন এক মৃতপ্রায় পাখি। চারিদিকে মনিটরে অস্পষ্ট বিপ বিপ শব্দ। অক্সিজেন মাস্কের নিচে তার মুখটা ক্রমশ ফ্যাকাশে। ঘরের বাতাস ভারী, শোক আর উৎকণ্ঠার জমাট বেঁধেছে। দরজার ওপাশে দাঁড়িয়ে আছে তাকবীর, অতি ক্ষীণ অবস্থায়। মাথায় সাদা ব্যান্ডেজের উপর লাল ছোপ ছোপ রক্তের দাগ, মুখে বিভ্রান্তি, বুকের ভেতর অগ্নি। হঠাৎ করে অস্বাভাবিক আচরণ করতে থাকে তাকবীর, চিৎকার করে বারবার বলতে থাকে, আমাকে ওর কাছে যেতে দাও প্লিজ। কিন্তু ডক্টর আর নার্স শক্ত হাতে ওকে আটকে রেখেছে। তাকবীরের পাকলামি বাড়তে থাকে। 10 জনের শক্তি বোর করেছে শরীরে। সকলকে হাত দিয়ে ছুঁড়ে ফেলে সামনে এগোনোর চেষ্টা করে, কিন্তু ডাক্তাররা টেনে ধরেছে। কাঁদছে তাকবীর, চোখ থেকে অঝরে জল গড়িয়ে পড়ছে। গলার স্বর ভেঙে গিয়েছে ততক্ষণে। অজরে চেঁচাতে থাকে, আমি আমার এলোকেশিকে একবার দেখতে চাই, শুধু একবার। ডাক্তাররা শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ। তাকবীর মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ে মাথা নিচু করে কাঁদতে থাকে, আমি তোমাকে ছেড়ে যেতে দেব না এলোকেশি, দেব না যেতে। এটা কিছু মুহূর্ত আগের ঘটনা এটা। এলিজাবেথের বেডের পাশে দাঁড়িয়ে আছে তাকবীর, অপেক্ষা করছে ওর জ্ঞান ফেরার। ক্ষত তেমন গাঢ় না, 3টে সেলাই লেগেছে শুধু। তখন ডাক্তারের সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল তাকবীর। তখন ওর মুখের অবস্থা দেখার মতো ছিল। 20 মিনিট ধরে একটানা দাঁড়িয়ে আছে তাকবীর। শরীরে আর বিন্দু পরিমাণ শক্তিও পাচ্ছে না, তবুও অটল। ছটফট করছে মন তার শখের নারীর মুখ থেকে কথা শোনার জন্য। ডক্টর যতই বলুক সব ঠিক আছে, চিন্তামুক্ত হতে পারছে না তাকবীর। কিছু মুহূর্ত পর পিট করে চোখ মেলে এলিজাবেথ। চোখের সামনে এখনো সব অস্পষ্ট। ঝাপসা চোখে প্রথমে অবলোকন হলো তাকবীরের করুণ চাহনি, কাতরতায় ঠাসা মানুষটার কৃষ্ণ গব্বর। এখনই বুঝি পড়ে যাবে লোকটা। চোখে চোখ পড়তে মস্তিষ্ক সজাগ হতে থাকে এলিজাবেথের। ভালো মা। এলিজাবেথের দুর্বল ভাঙা কণ্ঠেও সহসায় এক উচ্ছ্বলিত শিখা প্রজ্বলিত হলো ভিতরে। আর ধরে রাখতে পারল না নিজেকে, ছেড়ে দিল শরীর। হাঁটু ভেঙে বসে এলিজাবেথের বেডের পাশে, 2 হাতের আঁচলায় চেপে ধরে এলিজাবেথের স্যালাইনযুক্ত হাত ঠেকালো ললাটে। আবারও বাঁধ ভাঙে কান্নার। ভিজে যায় এলিজাবেথের হাত, প্রকম্পিত হচ্ছে তাকবীরের কম্পনে। যত্ন দেখেছে, ভালোবাসা দেখেছে, তবে এটা একদমই নতুন। এটা এই প্রথমবারের মতো তাকবীরের শরীরে স্পর্শ করলো এলিজাবেথে। আগ বাড়িয়ে হাত রাখলো তাকবীরের ললাটে, আঙ্গুল চালালো চুলের ভাঁজে। আপনি কাঁদছেন কেন? আমি ঠিক আছি তো, ভালো মানুষ। নিশ্চুপ তাকবীর, শুধু হয় বর্ষণ। অস্থির হলো এলিজাবেথ, আমি ঠিক আছি তো, ভালো মানুষ। এবারও নিঃশব্দ। ছেলেরাও এভাবে কাঁদে? এবার গিয়ে মাথা তুলে তাকবীর, তখনও কাঁপছে পাপড়ি জোড়া, ভেজা গলায় আওড়ালো, বিশ্বাস হয় না পুরুষও কাঁদে? কখনো দেখেছ কোনো পুরুষকে ভরা হসপিটালে হাউমাউ করে কাঁদতে? হ্যাঁ,
আমি কেঁদেছি শুধু তোমার জন্য। আর সেই ভাগ্যবতী নারী যার জন্য আমি বেদনায় ভেসেছি, সেই নারী তুমি আর কেউ নয়। তুমি আমার এলুকেশি। আমার প্রেমে নিজেকে সঁপে দাও, আমার নিবেদন গ্রহণ করো। শেষ লাইনটি ভেতরে চেপে রেখে দিল তাকবীর। এলিজাবেথ বাক্য হারায়, শরীর জুড়ে বৈদ্যুতিক তরঙ্গ খেলে গেল। কে যেন চাপ দিয়ে ধরে রেখেছে কণ্ঠনালীতে। তাকবীর উঠে বসলো ওর পাশে, ছাড়েনি হাত। ভেজা গলায় কোমলতা বলল, এই নশ্বর পৃথিবীতে অবিনশ্বর হওয়ার কোনো তৃষ্ণা নেই আমার। আমি শুধু চেয়েছি যতটুকু সময় পাই সে সময়টুকু তোমার সঙ্গে কাটাতে। হোক তা একদিন, হোক দুদিন, তোমার সাথে প্রতিটি মুহূর্ত হারিয়ে যেতে চাই, যেখানে শুধুই আমরা। প্রতিটা মুহূর্তে পূর্ণতা খুঁজে পেতে চাই। সব ভুলে তোমার মধ্যে মজেছি আমি, তুমি হারালে নিঃস্ব আমি। আপনার কথায় আমি ভাষা হারিয়ে ফেলি প্রতিবার। ম্লান হাসলো তাকবীর এলিজাবেথের ভোলাবালা চেহারা দেখে। হঠাৎ করে দৃষ্টি শক্ত হয় এলিজাবেথের, গম্ভীর গলায় বলল, আপনি এত মারামারি জানেন কিভাবে? তোমার জন্য আমার যেখানে সেখানে হঠাৎ যুদ্ধের ঘোষণা। আজকের পর্ব এখানেই শেষ। পরবর্তী অংশে কি হবে সেটা জানতে হলে অপেক্ষা করুন পরের পর্বের জন্য। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।